প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহকারী শিক্ষক, হাসমতুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমি হাসমতুদ্দিন অনলাইন হাই স্কুল থেকে তোমরা যে যেখানে আছো স্বাগতম জানাচ্ছি। আমি আশা করছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আমি আজ তোমাদের নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় থেকে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে অর্থায়নের উৎস। আমি এর পূর্বেও এর উপরে একটি ক্লাস নিয়েছিলাম, যে অর্থায়নের কি এবং অর্থায়নের যে মৌলিক যে দুটি উৎস ছিল, অভ্যন্তরীণ এবং বহিস্থ উৎস বা তহবিল, এর অভ্যন্তরীণ উৎস নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সম্মুখে অর্থায়নের বহিস্থ তহবিল নিয়ে আলোচনা করব। বহিস্থ তহবিলের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। এর একটি ভাগ হচ্ছে স্বল্পমেয়াদী উৎস। এই স্বল্পমেয়াদী উৎস নিয়ে আজ তোমাদের আলোচনা করব। আমি বোর্ডে চার্টটা একটু তৈরি করে নিচ্ছি। অর্থায়নের উৎস। আচ্ছা, এটাকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অভ্যন্তরীণ তহবিল, অভ্যন্তরীণ তহবিল আরেকটি হচ্ছে বহিস্থ তহবিল। বহিস্থ তহবিল, বহিস্থ তহবিল, এই দুইটি উৎস রয়েছে। মৌলিক উৎস হচ্ছে এখানে দুটি, একটি হচ্ছে অভ্যন্তরীণ তহবিল আর একটি হচ্ছে বহিস্থ তহবিল। আমি পূর্বের ক্লাসে অভ্যন্তরীণ তহবিল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমার আলোচ্য বিষয় হবে বহিস্থ তহবিলের উৎস নিয়ে আমি আলোচনা করব। এর আবার মৌলিক তিনটি ভাগ রয়েছে, তোমরা বোর্ডের চারটি দেখে নাও। এক, দুই, তিন। আচ্ছা, এই ভাগের মধ্যে প্রথম হচ্ছে স্বল্প মেয়াদী উৎস। স্বল্প মেয়াদী আর হচ্ছে মধ্যমেয়াদী। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী
উৎস। তাহলে বহিস্থ তহবিলের আমরা তিনটি উৎস দেখতে, মৌলিক তিনটি উৎস আমরা দেখতে পাচ্ছি। মৌলিক তিনটি উৎস আমরা দেখতে পাচ্ছি। বহিস্থ তহবিলের আমরা মৌলিক উৎস কয়টি দেখতে পাচ্ছি? তিনটি। একটি হচ্ছে স্বল্পমেয়াদী, একটি হচ্ছে মধ্যমেয়াদী, আর একটি দীর্ঘমেয়াদী উৎস। এখন স্বল্পমেয়াদীর উৎসের আবার কয়েকটি ভাগ রয়েছে। মূল ভাগ হচ্ছে দুইটি, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর একটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আমি চার্ট লিখে দিচ্ছি। স্বল্পমেয়াদীর মধ্যে যে ভাগ রয়েছে, এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, এর মধ্যে প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল বাট্টাকরণ, পরে হচ্ছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ক্ষুদ্র ঋণ। আমি লিখে দিচ্ছি। 1 নম্বর প্রাপ্য বিল বাট্টাকরণ। প্রাপ্য বিল, প্রাপ্য বিল বাট্টাকরণ, বাট্টাকরণ। 2 নম্বর প্রদেয় বিল বাট্টাকরণ। প্রদেয় বিল, প্রদেয় বিল বাট্টাকরণ, বাট্টাকরণ। 3 নম্বর ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ। 4 নম্বর হচ্ছে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণ। এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। এরপর আমরা আসছি অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক উৎস। আচ্ছা, অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি কি রয়েছে? যে বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুদ মাল বন্ধকীকরণ, আর রয়েছে গ্রাম্য মহাজন। 1 নম্বর হচ্ছে বাণিজ্যিক পত্র। এর মধ্যে অপ্রাতিষ্ঠানিকের 1 নম্বর হচ্ছে বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্র। 2 নম্বর হচ্ছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, 2 নম্বর। ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, অগ্রিম গ্রহণ। ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। 3 নম্বর মজুদ মাল বন্ধকীকরণ, মজুদ মাল বন্ধকীকরণ, মজুদ মাল বন্ধকীকরণ, বন্ধকীকরণ। 4 নম্বর হচ্ছে গ্রাম্য মহাজন। 4 নম্বর
গ্রাম্য মহাজন। 4 নম্বর হচ্ছে গ্রাম্য মহাজন। তোমরা খাতায় এই 4টি নোট করে নাও। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হবে এই স্বল্পমেয়াদী উৎস নিয়ে আমি আলোচনা করব তোমাদের সম্মুখে। আর অর্থায়নের উৎস বা অর্থায়ন কি আমি তোমাদের বিগত ক্লাসে আলোচনা করেছি। অর্থায়ন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোথায় হতে কীভাবে কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে এবং কিভাবে এটাকে ব্যবসায়ে বিনিয়োগ করলে বা খাটালে এর সর্বোচ্চ মুনাফা হবে, এর একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে অর্থায়ন। এখন আমি স্বল্পমেয়াদী উৎস নিয়ে আলোচনা করছি। স্বল্পমেয়াদী উৎস, আর স্বল্পমেয়াদী উৎস বলতে আমরা কী বুঝি প্রথমে একটু ধারণা করে নেই যে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। স্বল্পমেয়াদী, আর স্বল্পমেয়াদ বলতে আমরা কি বুঝি? যে ঋণের মেয়াদ 1 বছরের চেয়েও কম। অর্থাৎ তুমি যে উৎস থেকে ঋণ গ্রহণ করবে সেই ঋণের টাকাটা 1 বছরের চেয়েও কম সময়ের মধ্যে তোমাকে ফেরত দিতে হবে। অর্থাৎ 1 বছরের চেয়ে কম মেয়াদেই হচ্ছে স্বল্প মেয়াদ। তাহলে আমরা একটু লিখে নেই যে 1 বছরের চেয়ে কম মেয়াদ। মূল বিষয়টা হচ্ছে যে স্বল্পমেয়াদী এটা হচ্ছে এই ঋণের মেয়াদটা হবে 1 বছরের চেয়ে কম সময়। বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় উৎস। বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় উৎস। এখন কেন স্বল্পমেয়াদী উৎস জনপ্রিয়, এর কারণ আমি ব্যাখ্যা করছি। প্রথমত এটার অর্থসংস্থানের খরচ সর্বোচ্চ হতে পারে, আবার সর্বনিম্নও হতে পারে। সর্বোচ্চ কিভাবে হবে? যদি আমরা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে এই অর্থটি আমরা গ্রহণ করি, এই ঋণ গ্রহণ করি প্রতিষ্ঠানের জন্য, তাহলে স্বল্প মেয়াদ হওয়াতে এটার একটু বেশি সুদ তোমাকে দিতে হবে। আবার বিভিন্ন ঋণমুক্ত উৎস রয়েছে। সেই ঋণমুক্ত উৎস হতে যদি আমরা এই ঋণ গ্রহণ করে থাকি, তবে এটার মূলধনী খরচ হবে সর্বনিম্ন। তাই এটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন খরচ হতে পারে, তাই এটি জনপ্রিয়। যেমন যে সর্বনিম্ন বা মূলধনী খরচ নেই এরকম প্রতিষ্ঠান হচ্ছে, মনে করো তোমরা এই বাকিতে পণ্য ক্রয় এবং বকেয়া মজুরির মাধ্যমে যদি আমরা অর্থসংস্থান করি, তাহলে এটার কোনো মূলধনী খরচ নেই। আর মূলধনী খরচ বলতে আমরা কী বুঝি, এটা আমরা পরবর্তী অধ্যায়ে এর বিস্তারিত আলোচনা রয়েছে। যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেন, আমি এ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। এরপর 2 নম্বর, দ্বিতীয়ত যে সুবিধাটা রয়েছে স্বল্পমেয়াদী অর্থায়নের, এটা হচ্ছে যে এই আদান প্রদান করা এটা খুব সহজ এবং দ্রুততম। আদান প্রদান করা খুব সহজ এবং দ্রুততম। আদান প্রদান সহজ।
মানে আদান প্রদান সহজ ও দ্রুততম, সহজ ও দ্রুততম, অর্থাৎ এই ঋণটা আমরা সহজেই আনতে পারি এবং খুব সহজেই আমরা ইচ্ছা করলে সেটা পরিশোধ করতে পারি। এই ঋণ গ্রহণের জন্য খুব বেশি একটা ঝামেলা আমাদেরকে পোহাতে হয় না, খুব বেশি একটা প্যারেশান হতে হয় না। আমরা জানি ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণ যদি আমরা উত্তোলন করতে চাই তাহলে এখানে অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, অনেক কাগজপত্র রয়েছে। হ্যাঁ, সেগুলি সংগ্রহ করে সকল কাগজপত্র আপডেট করে ঋণ সংগ্রহ করতে অনেক সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় একটা ঋণ সংগ্রহ করতে 3 মাস 4 মাস 5-6 মাসও লেগে যেতে পারে ওই সকল প্রয়োজনীয় কাগজপত্র তোমাকে সংগ্রহ করতে। কিন্তু এই স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে এত বেশি সময় প্রয়োজন হয় না। সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যেই এই ঋণটা অতি সহজে গ্রহণ করা যায়। 3 নম্বর, যে সকল প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদা স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে তার উৎপাদিত পণ্যের ধরন বা ফ্যাশন পরিবর্তন করতে হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের এই যে স্বল্পমেয়াদী ঋণটা খুবই কার্যকর। কারণ তারা দীর্ঘমেয়াদী ঋণ যদি গ্রহণ করে, বড় অঙ্কের ঋণ গ্রহণ করে, তাহলে যেহেতু এদের উৎপাদিত পণ্যের স্টাইলের পরিবর্তন করতে হয়, ধরন পরিবর্তন করতে হয়, তখন অবশিষ্ট টাকাটা তারা একসাথে এখানে বিনিয়োগ করতে পারে না। তাই এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন খুবই কার্যকর। যেমন রয়েছে, মনে করি আমরা ফ্যাশন হাউস ক্ষেত্রে এই স্বল্পমেয়াদী অর্থায়ন খুব সহজ। আচ্ছা, আমরা এ পর্যায়ে আলোচনা করতে যাচ্ছি স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস নিয়ে আমরা এ পর্যায়ে আলোচনা করব। স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস আমরা দেখতেই পাচ্ছি। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে একটি রয়েছে প্রাপ্য বিল বাট্টাকরণ, 2 নম্বর রয়েছে প্রয়োজনীয় বিল বাট্টাকরণ, 3 নম্বর ব্যাংক ঋণ, 4 নম্বর হচ্ছে ক্ষুদ্র ঋণ। এই 4টা উৎস হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক উৎস বলতে আমরা কী বুঝি? অর্থাৎ এই ঋণটা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়ে থাকে, অর্থাৎ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে এই ঋণ আমরা ব্যবসায়ীরা পেয়ে থাকে বা সংগ্রহ করে থাকে, তাই সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আমরা প্রথমে রয়েছে যেটা প্রাপ্য বিল। প্রাপ্য বিলটা কি? প্রাপ্য বিল এবং প্রদেয় বিল, এই যে দুটি শব্দ রয়েছে, বিশেষ করে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এটা খুবই দুটি গুরুত্বপূর্ণ শব্দ। কারণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও দুটি শব্দের ব্যবহার রয়েছে এবং কার্যক্রম রয়েছে, এবং ফিন্যান্সের ক্ষেত্রেও এই দুটি শব্দের বহুল ব্যবহার এবং এই দুটি শব্দ নিয়ে কাজ করতে হয়। প্রাপ্য বিল হচ্ছে আমরা যখন কোনো প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তখন বিক্রেতাকে যে বিল বা দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদ, সাধারণত 3 মাস, নির্দিষ্ট মেয়াদ শেষে তারা ওই পণ্যের টাকাটা পরিশোধ করবে।
হ্যাঁ, সেটাকে ব্যবসায়িক ভাষায় বলা হয় বিনিময় বিল। আর বিক্রেতার কাছে সেটা হচ্ছে প্রাপ্য বিল। কেন প্রাপ্য বিল? বিক্রেতা যখন বাকিতে পণ্য বিক্রয় করেছে, এর বিনিময়ে ক্রেতা বিক্রেতাকে একটি বিল দিয়েছে এবং এই বিলের মধ্যে অঙ্গীকার করেছে যে নির্দিষ্ট সময়, সাধারণত 3 মাস, এর মধ্যে টাকাটা পরিশোধ করবি। হ্যাঁ, তাই সেটা হচ্ছে এই প্রাপ্য বিল। প্রাপ্য বিলের মাধ্যমেও স্বল্পমেয়াদী অর্থের সংস্থান করা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎস, কারণ কারবারি প্রতিষ্ঠানকে প্রায় সব প্রতিষ্ঠানকেই প্রাপ্য বিলের মাধ্যমে অর্থের সংস্থান করতে হয়। কারণ ব্যবসা প্রতিষ্ঠানে বাকিতে পণ্য ক্রয়ের একটি রীতি রয়েছে এবং পণ্য বিক্রয়েরও একটি রীতি রয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করলে আমরা দেখতে পাই যে সাধারণত শুধুমাত্র নগদ লেনদেনের মাধ্যমে ব্যবসা চালানো সম্ভব হয় না। যাই হোক, এই গেল প্রাপ্য বিল। এরপর আমরা আসি প্রদেয় বিল। বিক্রেতার নিকট যেটি প্রাপ্য বিল, ক্রেতার নিকট হচ্ছে সেটি হচ্ছে প্রদেয় বিল। কেন প্রদেয় বিল? অর্থাৎ ক্রেতাকে এই বিলের অর্থটা পরিশোধ করতে হবে। কাকে পরিশোধ করতে হবে? যে প্রতিষ্ঠান থেকে বাকিতে সে পণ্য ক্রয় করেছে। এটার জন্য যেহেতু বাকিতে পণ্য ক্রয় করেছে এবং অর্থ পরিশোধ করতে হবে, প্রদান করতে হবে, তাই সেটা হচ্ছে প্রদেয় বিল। হ্যাঁ, প্রদান করতে হবে, প্রদেয় মানে আমাকে দিতে হবে। হ্যাঁ, আমি তার কাছে ঋণী, তাই একটা প্রদেয় বিল। আর প্রাপ্য বিল হচ্ছে আমি প্রতিষ্ঠান পাবে, এখনও পাই নাই, তাই হচ্ছে সেটা প্রাপ্য বিল। এই যে প্রদেয় বিল এবং প্রাপ্য বিল, এই বিশেষ করে প্রাপ্য বিলের টাকা ব্যাংকে যখন সেই বিলটা সাবমিট করা হয়, এটির একটি মেয়াদ থাকে যে 3 মাস সাধারণত থাকে। 3 মাস পর বিক্রেতা ওই বিল ভাঙিয়ে তার ক্যাশ সংগ্রহ করতে পারবে। বিক্রেতার যদি কোনো জরুরি প্রয়োজন হয়ে থাকে, তাহলে ওই মেয়াদ উত্তীর্ণের আগেও সেই বিল ভাঙাতে পারবে। এক্ষেত্রে বিক্রেতাকে কিছু ছাড় দিতে হবে। অর্থাৎ ব্যাংক যেহেতু মেয়াদ উত্তীর্ণের পূর্বেই টাকাটা বিক্রেতাকে দিয়ে দিচ্ছে, এখানে কিছু কমিশন ব্যাংক কেটে রাখবে। আমি একটু উদাহরণ এখানে দিচ্ছি। আমি মনে করি যে একজন ক্রেতা 10,000 টাকা বা 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার পণ্য বাকিতে ক্রয় করছে। 1 লক্ষ টাকা পণ্য বাকিতে ক্রয় করে বাকিতে ক্রয় করে মেসার্স হামিদ এন্টারপ্রাইজকে
প্রাইসকে একটি বিল প্রদান করেছে, বিল প্রদান করেছে, করেছেন। এই বিষয়টা আমরা একটু বোর্ডে দেখি। 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করেছেন। কে করছে? মনে করি আমি জনাব টিটু। জনাব টিটু 1 লক্ষ টাকার পণ্য বাকিতে কিনছে। টিটু ক্রয় করেছেন, ক্রেতা। আর মেসার্স হামিদ প্রাইজকে একটি বিল প্রদান করছে। হামিদ এন্টারপ্রাইজ আমরা লক্ষ্য করি। হামিদ এন্টারপ্রাইজ হচ্ছে পণ্য বিক্রেতা, আর জনাব টিটু হচ্ছে পণ্যের ক্রেতা। এই হামিদ এন্টারপ্রাইজের নিকট এই বিলটি হচ্ছে একটি প্রাপ্য বিল, কারণ হামিদ এন্টারপ্রাইজ এই জনাব টিটুর বিলের মাধ্যমে এই 1 লক্ষ টাকা পাবেন। 1 লক্ষ টাকা পাবেন। তাহলে এই হামিদ এন্টারপ্রাইজ হচ্ছেন হামিদ এন্টারপ্রাইজ হচ্ছেন বিক্রেতা বা প্রাপ্য বিলের অধিকারী। এখন এই ব্যাংকের যে বিলটা জনাব টিটু প্রদান করেছেন, এটার মেয়াদ হচ্ছে সাধারণত 3 মাস মেয়াদ থাকে। মেয়াদ হইল 3 মাস, অর্থাৎ 3 মাস উত্তীর্ণ হলে জনাব এই যে হামিদ এন্টারপ্রাইজ ওই বিলটা ভাঙিয়ে তার প্রতিষ্ঠানের জন্য টাকা সংগ্রহ করতে পারবে। এর ছাড়াও হামিদ এন্টারপ্রাইজের যদি জরুরি কোনো এর পূর্বে 3 মাসের পূর্বে টাকার প্রয়োজন হয়, তখন ব্যাংকে সে ওই বিল ভাঙানোর জন্য আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে ব্যাংক কিছু কমিশন রেখে দিতে পারে। ব্যাংক 2% বা 3% বা 4%, মানে ব্যাংকের যে নিয়ম রয়েছে কমিশন রাখার, সেই কমিশন অনুযায়ী কমিশনটা রেখে বাকি টাকাটা রেখে দিতে পারি। আমরা ধরি হামিদ এন্টারপ্রাইজের 2 মাস পরেই তার টাকার জরুরি প্রয়োজন হলো, উনি ব্যাংকে গিয়া ওই বিল উপস্থাপন করলেন। উপস্থাপনের পর ব্যাংক বলল যে 5% কমিশন ব্যাংকে দিতে হবে, আর বাকি টাকা আপনাকে নিতে হবে। এক্ষেত্রে 1 লক্ষ টাকার 5% কত? 5,000 টাকা। 1 লক্ষ টাকার এটা 5% 5,000। 1 লক্ষ টাকার 5% হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা ব্যাংক কমিশন বাবদ রেখে দেবে এবং হামিদ এন্টারপ্রাইজকে 1 লক্ষ বিয়োগ 5,000 সমান 95,000 টাকা প্রদান করবে। হামিদ এন্টারপ্রাইজকে 95,000 টাকা প্রদান করবে। এতে ব্যাংকের লাভ হলো 5,000, আর হামিদ এন্টারপ্রাইজের লাভ হলো তার যে ব্যবসায়ীর যে জরুরি অর্থে প্রয়োজন, 3 মাসের পূর্বেই 2 মাসের মধ্যেই তার প্রয়োজন পড়ে গেছে, সে টাকাটা পেয়ে গেল। এই হচ্ছে এই বিষয়টা। আর এই যে হামিদ এন্টারপ্রাইজের কাছে যেটা প্রাপ্য বিল জনাব টিটুর হচ্ছে, সেটা প্রদেয় বিল, মানে টিটুকে সেই বিলের টাকা প্রদান করতে হবে। এখন প্রদেয় বিলের মাধ্যমে টিটু কিভাবে সুবিধা ভোগ করবে, আমরা সে বিষয়টি। প্রদেয় বিলের মাধ্যমে এই যে জনাব টিটু তার নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য সরবরাহ করেছে। এখন জনাব হামিদ এন্টারপ্রাইজ যদি টিটুকে বাকিতে 1 লক্ষ টাকার পণ্য না দিতেন, এই মুহূর্তে টিটু হয়তো তার
কাঁচামালের অভাবে পণ্যের উৎপাদন বন্ধ থাকত, তার কোম্পানি তার কাঁচামালের অভাবে কিছুদিনের জন্য হয়তো বন্ধ থাকত। তাহলে জনাব টিটু অর্থ না দিয়েই 1,00,000 টাকার কাঁচামাল পেয়ে তার কোম্পানির বা ফ্যাক্টরির মানে উৎপাদন কার্যক্রম চালিয়ে রাখা সম্ভব হয়েছে। এইগুলো প্রাপ্য বিল এবং প্রদেয় বিল বাট্টাকরণ, দুইটা বিষয় আমরা আলোচনা করলাম। এরপর আমরা আসি আসব 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণও স্বল্পমেয়াদী অর্থায়নের একটি জনপ্রিয় উৎস। ব্যাংক থেকে খুব সহজে ঋণ উত্তোলন করা যায় ব্যবসায়ের প্রয়োজনে, এবং এই ঋণটা হয়ে থাকে সাধারণত জামানতবিহীন। আমরা জানি যে অনেক সময় দীর্ঘমেয়াদী ঋণ উত্তোলনের জন্য বা মধ্যমেয়াদী ঋণ উত্তোলনের জন্য ব্যাংক অনেক সময় জামানত চায়। অর্থাৎ জামানতটা কি আমি একটু বিষয় বলে নিই। অর্থাৎ তোমাকে যে ব্যাংক 1 কোটি টাকা দিবে, 1 কোটি টাকা তুমি যদি প্রদান করতে অসমর্থ হও কোনো কারণে, তো ব্যাংক কিভাবে সেটা সংগ্রহ করবে? এই 1 কোটি টাকা ঋণের বিপরীতে তোমার মনে করো জায়গা জমি রয়েছে, সেটার যে দলিল রয়েছে সেই দলিল ব্যাংকে জমা রাখতে পারো, অথবা যদি কোনো স্বর্ণালঙ্কার বা তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র ব্যাংকে জামানত হিসাবে নিতে পারো। হ্যাঁ, ওই পত্র নিতে পারি। যদি কোনো কারণে এই ঋণ প্রদান করতে ঋণকারী প্রতিষ্ঠান অপারগ হয়, তখন ওই যে জামানত রেখেছে সেই জামানত বিক্রি করে ব্যাংক তার ঋণের টাকাটা আদায় করে নেবে। এটা হচ্ছে সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের ক্ষেত্রে এই জামানত প্রদান করতে হয়। কিন্তু এই যে স্বল্পমেয়াদী যে ঋণটা প্রদান করা হয় বা প্রতিষ্ঠান গ্রহণ করে, সেটার জন্য কোনো জামানত রাখতে হয় না। তাই এটি একটি সহজ বিষয়। বিভিন্ন ধরনের এই বাণিজ্যিক ব্যাংক এ ধরনের ঋণ প্রদান করে থাকে। এই ঋণ প্রদানের শর্ত থাকে যে ঋণের যে মেয়াদ থাকে, এই মেয়াদ শেষে তুমি সুদ সহ আসল টাকা পরিশোধ করতে পারো। আর অনেক সময় ব্যাংক তার মক্কেলকে বা যে ব্যবসায়ী ঋণটা গ্রহণ করলো সেই প্রতিষ্ঠানকে কিছুটা ছাড় দেয়, যাতে ঋণটা নির্দিষ্ট সময়ের পূর্বেই পরিশোধ করে ফেলে, এরকম হতে পারে। তাহলে এই হচ্ছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এখন আমরা আসি ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণের আগে এখানে আরেকটি বিষয় বাদ পড়েছে, আমি সেটা লিখে নেই। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, আরেকটি বিষয় রয়ে গেছে, এটা হবে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এই বিষয়টা বাদ পড়ে গিয়েছিল। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, জমাতিরিক্ত উত্তোলন আরেকটা বিষয় এখানে বাদ পড়ে গিয়েছিল। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এর মাধ্যমেও ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করতে পারে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কি? ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনটা হচ্ছে, আমরা জানি ব্যবসায়ীরা সাধারণত চলতি হিসাবের মাধ্যমে ব্যাংক লেনদেন করে থাকে।
এবং চলতি হিসাব কি, যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমরা বিষয়টা জানা আছে, নবম শ্রেণীর জন্য বিষয়টা একেবারেই হয়তো নতুন। যে হিসাবের মাধ্যমে ব্যাংকে প্রতিদিন যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং ব্যবসায়িক প্রয়োজনে টাকা উত্তোলন করা যায়, সেটাই হচ্ছে চলতি হিসাব। হ্যাঁ, এই হিসাবের জমাকৃত টাকার উপর ব্যাংক কোনো সুদ প্রদান করে না। শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের ইচ্ছামতো টাকা উত্তোলন করতে পারে এবং জমা দিতে পারে, এই সুবিধার জন্যই চলতি হিসাবটা খুলে থাকে। এই চলতি হিসাবে প্রতিদিনই লেনদেন হয়ে থাকে। এইভাবে 6 মাস বা 1 বছর লেনদেনের পর যদি দেখা যায় ব্যাংক মনে করে যে তার প্রতিষ্ঠানে দেখা যায় 10 লক্ষ টাকা এই চলতি হিসাবে জমা রয়েছে, ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে টাকা নেওয়ার পরও অ্যাভারেজ নেওয়ার পর 10 লক্ষ টাকা তার অ্যাভারেজে জমা থেকে যাচ্ছে। মনে করি আমরা 10 লক্ষ টাকা তার প্রতিষ্ঠানে জমা থাকে, ব্যাংকে জমা থাকে। তখন ওই কারবারি প্রতিষ্ঠান ওই ব্যাংকের কাছে এই যে তার 10 লক্ষ টাকা জমা আছে এর উপর সে ঋণ আবেদন করতে পারে। আর ব্যাংক এই প্রতিষ্ঠানের উপর বিশ্বস্ত থাকে যে তার তো দেখা যাচ্ছে মোটামুটি 8-10 লাখ টাকা হিসাবে সবসময় থেকেই জমা থাকে, তাই তাকে এর উপর ঋণ দেওয়া যায়। তখন এই 10 লক্ষ টাকার উপরে ব্যাংক তাকে ঋণ প্রদান করতে পারে, 10 লক্ষ প্রদান করতে পারে, আবার তার চেয়েও বেশি প্রদান করতে পারে। ব্যাংক কী পরিমাণ ঋণ প্রদান করবে এটা ব্যাংকের যে বিধিবিধান রয়েছে সেই অনুযায়ী ব্যাংক ঋণটা প্রদান করে থাকে। আবার এই ব্যাংক জমা থেকে উত্তোলনের উপর দেখা যাচ্ছে যে সুদটা দিতে হয় এই সুদের পরিমাণটা হচ্ছে একটু বেশি। এবং এই জমা থেকে উত্তোলনের অর্থ যখনই ব্যবসায়ে বিনিয়োগ করা হবে বা উৎপাদনের কাজে লাগানো হবে তখনই এর সুদ গণনা হবে। কিন্তু অন্যান্য ঋণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ঋণের টাকা উত্তোলন করা হয় এদিন থেকেই ঋণের সুদ গণনা করা হয়। কিন্তু জমাতিরিক্ত ঋণের সুদ যখন ব্যবসায়িক কাজে লাগানো হয় তখন এটার সুদ গণনা করা হয়। এরপর আমরা আসি ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা আলোচনা করি। ক্ষুদ্র ঋণ আমরা এখন ক্ষুদ্র ঋণ আলোচনা করব। ক্ষুদ্র ঋণ হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের একটি উৎস। সাধারণত কুটির শিল্পের জন্য বা কৃষি পণ্য উৎপাদনের জন্য এ ধরনের ঋণ প্রদান করা হয়ে থাকে। কুটির শিল্প বলতে যে কুটির শিল্পের স্থাপনা, কুটির শিল্প ব্যবস্থাপনা, বিভিন্ন কৃষি উপকরণ ক্রয়, মনে করি আমরা যে কেউ একটি মুরগির খামার, বাড়িতে একটি ছোটো হাঁসের খামার দিতে পারে, গবাদি পশু পালন, মৌমাছি পালন এগুলি করতে পারে। এগুলির জন্য সে এই ক্ষুদ্র ঋণ গ্রহণ করতে পারে। সাধারণত সমবায় ব্যাংক, কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এই ধরনের ঋণ প্রদান করে থাকে। এই হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আলোচনা। এরপর যে আমরা আলোচনা করব অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে যে কোনো এই ধরনের নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান ছাড়া বাহিরের সাধারণ জনগণ বা অন্য কোনো উৎস হতে যখন ঋণ গ্রহণ করা হয় সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। এর মধ্যে প্রথম রয়েছে বাণিজ্যিক পত্র।
প্রথম হচ্ছে বাণিজ্যিক পত্র, আমরা এটা আলোচনা করছি। বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্রটা কি? বাণিজ্যিক পত্র হচ্ছে ব্যবসায়ীরা এক ধরনের এই পত্র ইস্যু করে ঋণ সংগ্রহ করে থাকে, এক ধরনের পত্রের মাধ্যমে ঋণ সংগ্রহ করে থাকে। সাধারণত যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে খুবই সুনাম রয়েছে, ওই ধরনের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ঋণ সংগ্রহের জন্য তাদের প্রতিষ্ঠান থেকে একটি ঋণপত্র ইস্যু করে। হ্যাঁ, এই ঋণপত্র অন্যান্য ধনী ব্যক্তিরা যাদের অনেক টাকা পয়সা রয়েছে, কোথাও বিনিয়োগ করতে পারতেছে না, তারা এই ঋণপত্র গ্রহণ করে। এই ঋণপত্রের মধ্যে ঋণ গ্রহণের সময় এবং ঋণ পরিশোধের সময় এবং কি পরিমাণ লাভ প্রদান করতে হবে সেটা উল্লেখ থাকে। তাই নির্দিষ্ট সময় শেষে ওই যার কাছ থেকে এই ঋণপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করলো তাকে সুদসহ বা লাভসহ আসল টাকা ফেরত দিতে হয়। এটা হচ্ছে বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল লেটার। এরপর আমরা আসি ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, আমরা যারা পণ্য উৎপাদন করে এরা পণ্য ক্রেতার কাছে বা জনসাধারণের কাছে উৎপাদিত পণ্য বিক্রয় করে থাকেন। অনেক সময় দেখা যায় যে পণ্য উৎপাদনের আগেই আমরা পণ্য বিক্রয় করে ফেলি, অ্যাডভান্স গ্রহণ করি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ইটের ভাটা, ইট প্রস্তুত, ইটের ভাটা, ইটের ভাটায় কি করা হয়? ইট প্রস্তুত করা হয়। যখন ইট প্রস্তুতের সময় হয়, আমাদের দেশে সাধারণত কার্তিক মাস থেকে ইট প্রস্তুতের কার্যক্রমটা শুরু হয়, তখন বৃষ্টি থাকে না। একটা ইটের ভাটা চালু করতে একটা বিরাট অঙ্কের টাকার প্রয়োজন হয়। সেই বিরাট অঙ্কের টাকাটা সংগ্রহ করতে তাদের দেখা যায় অনেক সময় হিমশিম খেতে হয়। তাই এই ইট প্রস্তুত হওয়ার পরে ইট সরবরাহ করবে এই মর্মে ক্রেতাদের কাছ থেকে তারা অগ্রিম টাকা গ্রহণ করে থাকে। এটা হচ্ছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। সমাজে এমন অনেক বিত্তশালী রয়েছে যারা ইট প্রস্তুত হয়নি কিন্তু ইট ভাটার মালিককে একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে রাখে যে ইট প্রস্তুত হলে সে ইট নিয়ে আসে এবং পরে সেটা নিজেও কাজ করতে পারে অথবা সে বিক্রয় করতে পারে। এর একটা সুবিধা হচ্ছে ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহজে তার অর্থটা পেয়ে গেল, এক। দ্বিতীয় হচ্ছে আর যিনি এই অগ্রিম ইট ক্রয় করলেন, সেখানে কিছু মূল্যের ছাড় দেওয়া হয়। এই দুটি সুবিধা রয়েছে। আবার আমরা অনেক সময় দেখি যারা গ্রামে সবজি উৎপাদন করে, বড় আকারে ফার্ম করে সবজি উৎপাদন করে, এরা আড়তদারের নিকট থেকে সবজি চাষের সময় একটি টাকা তারা অগ্রিম গ্রহণ করে। পরে যখন সবজি হয় তখন আড়তদারকে এই সবজি প্রদানের মাধ্যমে সেই টাকাটা পরিশোধ করে থাকে। সেটা হচ্ছে আড়তদার হচ্ছে এখানে ক্রেতা আর উৎপাদনকারী হচ্ছে বিক্রেতা। এভাবে ক্রেতার নিকট হতে অগ্রিম গ্রহণের মাধ্যমেও এই অর্থায়ন করা যায়। এরপর আমরা আসি মজুদ মাল বন্ধকীকরণ। মজুদ মাল বন্ধকীকরণ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে পুরাতন ব্যবসা প্রতিষ্ঠানের কিছু মাল মজুদ থাকে, সেই মজুদ মাল বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের কাছে বন্ধক রেখেও ব্যবসা প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারে। এরপর হচ্ছে গ্রাম্য মহাজন।
সর্বশেষ হচ্ছে অর্থায়নের উৎস হচ্ছে গ্রাম্য মহাজন। অনেক সময় দেখা যায় কোথাও টাকা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তখন কারবার প্রতিষ্ঠান গ্রাম্য মহাজনদের দ্বারস্থ হয়। গ্রাম্য বিত্তশালী মহাজনরা চড়া সুদের বিনিময়ে তাদেরকে টাকা প্রদান করে থাকে। এই সুদ দিন ভিত্তিক হতে পারে, সপ্তাহ এবং মাসিক ভিত্তিতে হতে পারে। যেমন আমরা চড়া সুদ কীরকম, আমরা ব্যাংক থেকে যখন আমরা ঋণ গ্রহণ করি তখন এর উপর সুদ দিতে হয় 8% বা 9% এরকম সুদ দিতে হয়। আর করোনাকালীন সময়ে কিছু টাকা বিতরণ করা হয়েছে যেটার সুদের পার্সেন্টেজ ছিল 4%। কিন্তু গ্রামীণ মহাজনদের নিকট থেকে ঋণ গ্রহণ করলে প্রতি 100 টাকায় এক মাসে সুদ দিতে হয় 10 টাকা বা তার চাইতেও বেশি। যেখানে ব্যাংকে এক মাসে না, এক বছরে 100 টাকার উপর 8 থেকে 9% সুদ দিতে হয়। আর গ্রামীণ মহাজনের নিকট থেকে ঋণ গ্রহণ করলে না, ব্যাংকে এক বছরে 100 টাকা সুদ হয় 8 থেকে 9 টাকা, মানে 8 থেকে 9%। আর গ্রামীণ মহাজনের নিকট থেকে টাকা গ্রহণ করলে এক মাসে দিতে হয় 10 থেকে 12 টাকা। তাহলে কীরকম চড়া সুদ তোমরা সেটা অবশ্যই বুঝতে পারতেছ। আবার অনেক সময় দেখা যায় গ্রামীণ মহাজনরা এদের থেকে টাকা নেওয়ার পর যদি পরিশোধ করতে না পারো তাহলে তোমার উপর চরম দুর্যোগ চলে আসে, তোমার বাড়িঘর, সহায় সম্পত্তি ইত্যাদি জোর করেও তারা বিক্রি করে ফেলে। তাহলে আমরা যদি পারতপক্ষে কোনো অবস্থাতেই গ্রাম্য মহাজনের নিকট থেকে ঋণ গ্রহণের দ্বারস্থ হব না। তোমরা স্টুডেন্ট যারা রয়েছে তারা তো ব্যবসা বাণিজ্যে আপাতত জড়িত না, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বড় ভাই, তোমাদের বাবা, তারাও এই ধরনের ঋণ গ্রহণ করতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে। কিন্তু গ্রামীণ মহাজনদের কাছে যাতে কোনো অবস্থাতেই যেতে না হয় সেই চিন্তাটুকু মনে থাকতে হবে। তাই আমরা ব্যবসায় সঠিক অর্থায়নের মাধ্যমে সঠিকভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখে আমরা নিজের আর্থিক অবস্থাকে স্বাবলম্বী করব, আর্থিকভাবে স্বাবলম্বী হব সেই প্রত্যাশা করছি। এবং এই করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামী ক্লাস আমার ওই বৃহস্পতিবার দিন আমার আবারও ক্লাস রয়েছে ফিন্যান্সের উপর। আমি বাকি যে মধ্যমেধি অর্থায়ন রয়েছে আমি আশা করব সেই মধ্যমেধি অর্থায়ন নিয়ে আলোচনা করতে। তোমরা আশা করি আমার ওই ক্লাসেও যোগদান করবে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। চলছে না, আমি তো করলাম নাকি চলছে না, এটা কি ধরল হয়েছে না, এটা তো বুঝতেছে না ক্লাস করলাম। Finish corner.